প্রিয় দর্শকবৃন্দ, সার্বজনীন স্বাস্থ্য সেবা সুনিশ্চিতকরণ বিষয়ক বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আমরা এই বিষয়ে আরও বেশ কিছু আলোচনা করেছি। আলোচনায় উঠে এসেছে কর্মকৌশল নির্ধারণ এবং বাস্তবায়ন, অর্থায়ন সংক্রান্ত নানা ধরনের বিষয় আসে। আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখেছি যে সার্বজনীন স্বাস্থ্য সেবা সুনিশ্চিতকরণ করতে গেলে অর্থায়ন একটি বড় ভূমিকা পালন করে। সাথে সাথে দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠী, শহরের মানুষ, গ্রামের মানুষ সবাইকে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে কিভাবে আমাদের কর্মকৌশলগুলো একটি সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করে বাস্তবায়ন করা যাবে, সেক্ষেত্রে অর্থায়নের একটি বিশেষ ভূমিকা আছে। এ বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রথমে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেই। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, পরিচালক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডাক্তার খায়রুল ইসলাম, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ওয়াটারএইড বাংলাদেশ। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক হামিদ, আমরা জানি আপনি স্ট্র্যাটেজিতে একটি বড় ভূমিকা পালন করেছিলেন এবং আমরা আলোচনার সময় দেখেছি যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এই স্ট্র্যাটেজিটি বাস্তবায়ন করা সম্ভব নয়, এবং এখানে অর্থনৈতিক কী কী দিকগুলো উল্লেখ করেছে সেটা আমাদের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য যারা স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের জন্য জানাটা খুব জরুরি। আপনি যদি একটু সংক্ষেপে আমাদের সাথে আলোকপাত করতেন যে সরকারের এই ফাইন্যান্সিয়াল যে স্ট্র্যাটেজি বা ডকুমেন্টটা আছে সার্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নের জন্য, সেখানে কী কী বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে? ফাইন্যান্সিং করার জন্য টোটাল পপুলেশনকে, টোটাল জনসংখ্যাকে তিনটা ব্রডার গ্রুপে ভাগ করে ফাইন্যান্সিংটাকে, স্ট্র্যাটেজিটাকে ডিজাইন করা হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে যারা ফর্মাল সেক্টরে আছেন। ফর্মাল সেক্টর বলতে আমরা যারা সরকারি চাকরিজীবী বা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন, এইরকম একটা গ্রুপকে মাথায় রেখে করা হয়েছে। আরেকটা যেটা, সেটা হলো যারা দরিদ্র জনসংখ্যা, গ্রামের হোক বা শহরের হোক, দরিদ্র জনসংখ্যাকে মাথায় রেখে আরেকটা গ্রুপ করা হয়েছে। আর তৃতীয় আরেকটা গ্রুপ যারা সাধারণত ইনফর্মাল সেক্টরে আছেন, ঠিক ফর্মাল না আবার দরিদ্র না, কিন্তু ইনফর্মাল সেক্টরে আছেন, যে যাদের হয়তো স্যালারি ভিত্তিক বেতন ভাতা নাই, সেলফ এমপ্লয়েড হতে পারে, এরকম একটা গ্রুপ করা হয়েছে। তো প্রথম গ্রুপ যেটা ফর্মাল সেক্টর, সেটা ইন্স্যুরেন্স দিয়ে সেটাকে কভার করা হবে, ইন্স্যুরেন্সের মাধ্যমে কভার করা হবে, এরকম একটা চিন্তা চেতনা স্ট্র্যাটেজিতে লিপিবদ্ধ আছে আর কি। আর বিলো পভার্টি যেটা একবারে পুয়ার যারা, তাদেরকেও একটা ইন্স্যুরেন্স মেকানিজমের মাধ্যমে করা হবে, যেটার একটা পাইলট আপনারা জানেন ইতিমধ্যে শুরু হয়েছে টাঙ্গাইলের 3টা উপজেলাতে। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বলা হচ্ছে, ইংলিশে বলা হচ্ছে SSK সংক্ষিপ্ত নাম। তো এটা আর মাঝপথে যে গ্রুপটা আছে ইনফর্মাল সেক্টর, তাদের ধরেন যে আমাদের দেশে এনজিওর কিছু কর্মকাণ্ড আছে, সেটার মাধ্যমেও তারা যেতে পারে। তারপরে প্রাইভেট এবং গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে সেখান থেকে তারা সেবা নিতে পারে। এইরকম করে ওই সময়ের কনটেক্সটটা এটা ডিজাইন করা হয়েছিল। কিন্তু এখনকার কনটেক্সটটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে ফর্মাল সেক্টরে 2012-এ এটা করার কথা ছিল, স্ট্র্যাটেজিটা করতে আরেক বছর সময় লেগে গেছিলো। 2013 সালে এটা পাবলিশড হয় বেসিক্যালি। এখন 2016 সাল, তার মানে স্ট্র্যাটেজি বাস্তবায়নের প্রায় আমরা 3-4 বছর পেরিয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত ফর্মাল সেক্টরে আমরা ইন্স্যুরেন্স চালু করতে পারি নাই। অন্যদিকে দরিদ্রদের ক্ষেত্রে যদি বলি, যে টাঙ্গাইলে যে SSK স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি যেটা শুরু হয়েছে, সেটাও 3টা উপজেলাতে পাইলট চলছে আর কি। পাইলট শুরু হওয়ার কথা, তার মধ্যে 1টা উপজেলাতে পাইলট শুরু হয়েছে, আর 2টো উপজেলাতে পাইলট শুরু হওয়ার কথা। তো দেখা যাচ্ছে যেটা এই আরও 2টো উপজেলাতে পাইলট শুরু হবে, এবং তার যে অ্যানালিসিস, সেটার ভিত্তিতে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এইটাকে বাস্তবায়ন করা, এইটা সময় সাপেক্ষ। 2030 বা 32 সাল নাগাদ যদি আমাদের সর্বজনীন স্বাস্থ্য এই যে কর্মসূচি আছে সেটা যদি অর্জন করতে হয়, তাহলে এই গতিতে এগুলো নিশ্চয়ই ওই প্রজেক্ট অত দূরে এগোতে পারবে না। সো এই জায়গাটাতে আমাদেরকে এখন বিকল্প চিন্তা করতে হবে, যে বিকল্প কিভাবে এটা করা যেতে পারে। আমাদের দেশে যদি স্বাস্থ্যের পিকচারগুলো দেখি, আমরা দেখি যে যারাই অসুস্থ হচ্ছে, বিভিন্ন স্টাডিতে পেয়েছি আমরা, যারাই অসুস্থ হয়েছে তার মধ্যে প্রায় সবাই কিন্তু কোনো না কোনো স্বাস্থ্য সেবা দানকারীর কাছে যাচ্ছে। সেটা সরকারি হোক, সেটা বেসরকারি হোক, সেটা এনজিও হোক, বা সেটা গ্রামের ওই যে কোয়াক ডাক্তার হোক, কোনো বা ওই যে ফার্মাসির দোকানে যাচ্ছে। তার বেশিরভাগ কিন্তু যাচ্ছে শহর আরবান মিলায়, আরবান এবং রুরাল মিলায় যদি আমরা বলি, বেশিরভাগ কিন্তু এখন 55 বা 57% যাচ্ছে কিন্তু ওই যে ইনফর্মাল বা ওই যে কোয়াক বা ফার্মেসিদের কাছে। সো ইউনিভার্সাল হেলথ কাভারেজ, আপনি জানেন যে 3টা ব্রডার ক্রাইটেরিয়া আছে, যেটা সবাইকে স্বাস্থ্যসেবা দিতে হবে। যার যে ধরনের স্বাস্থ্যসেবা দরকার তাকে সেটা দিতে হবে, যার হাইপারটেনশন দরকার তাকে হাইপারটেনশন দিতে হবে, যার টাইফয়েড দরকার তার টাইফয়েডের ওষুধ
চিকিৎসা দিতে হবে, যার ডায়রিয়া দরকারটা ডায়রিয়া দিতে হবে। হ্যাঁ, সো এটা বোধ ভার্টিক্যালি আছে এবং হরিজন্টালি আছে। আবার এটাকে কম খরচে দিতে হবে। এখন কম খরচে যদি দিতে হয় তাহলে প্রাইভেটে গেলে সেটা কম খরচে হচ্ছে না। সো পাবলিক প্রতিষ্ঠানগুলো যেটা আছে সেটা হলো যে দেখেন যে আমরা স্টাডিতে যেটা পেয়েছি সেখানে ইউটিলাইজেশন কিন্তু খুবই কম, বিশেষ করে আউট পেশেন্টের ইউটিলাইজেশন সেটা খুবই কম পাবলিকে, সেখানে প্রাইভেটে বেশি হচ্ছে। ধরেন যে এখনো পর্যন্ত বাংলাদেশে যে 100 জন যদি ডিজিজ হয় তার 95% হয়তো আউট পেশেন্ট, 5%-এর মতো হচ্ছে ইন পেশেন্ট, এবং খরচটা কিন্তু ইন পেশেন্টের বেশি। কিছু আউট পেশেন্ট আছে যেটা হলো খায়রুল ভাই যেমন আমাদের আলোচনার আগেই বলতেছিলেন যে ডিজিজ যেটা নন কমিউনিকেবল ডিজিজ যেটা, হ্যাঁ, সেইটার কিন্তু এইটা সারা বছর খরচ আছে। আর তাছাড়া এই খরচ ছাড়া মেজর খরচ যেটা আসে সেটা হলো আপনার ইনপেশেন্ট থেকে, মানে হসপিটালে ভর্তি হয়ে যে সেবাটা নিতে হয় আর কি। হ্যাঁ, এখন আমরা যদি পাবলিক সেক্টর আমরা জানি যে খুব ভালোভাবে স্প্রেডেড, বাংলাদেশের নেটওয়ার্কিংটা খুব ভালো, বিদেশিরা আমাদের এটাকে প্রশংসা করে যে পাবলিক সেক্টরের নেটওয়ার্কিং খুব ভালো, একেবারে ধরেন যে টার্সিয়ারি লেভেল হসপিটাল থেকে এখন কমিউনিটি ক্লিনিক পর্যন্ত হয়েছে। কিন্তু ইউটিলাইজেশন যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু এই জায়গাটাতে আমরা করতে পারছি না আর কি। আমি একটু ডাক্তার ইসলামের কাছে যেতে চাই। উনি স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণের কয়েকটি বিষয়ের কথা বলছিলেন যে 3টি ধাপ আছে, যে আমরা জানি যে সরকারি বিভিন্ন খাত থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়ে থাকি এবং সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সরকারি হাসপাতালগুলোতেই চিকিৎসা সেবার জন্য যান। কিছু কিছু ক্ষেত্রে তারা ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন হাসপাতালে যান বা গ্রামের বা শহরের বিভিন্ন ফার্মাসি থেকেও তারা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এখন সার্বজনীন স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণের একটা বড় বিষয় হচ্ছে মানসম্মত চিকিৎসা ব্যবস্থা দেওয়া এবং সেটা সবার নাগালের মধ্যে নিয়ে আসা। আমরা এই এত বড় জনসংখ্যার দেশ, আমরা যদি সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চাই, প্রাইভেট সেক্টরে যে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচারের মাধ্যমে কি সেটা নিশ্চিত করা সম্ভব কিনা, সেক্ষেত্রে অনেক বিকল্প পন্থার কথা বলেন, বিমা বা অন্যান্য খাত। এই বিষয়ে আপনার অভিমত কি? বাংলাদেশে সাধারণ মানুষ চিকিৎসা করতে গিয়ে বা স্বাস্থ্য খাতে নিজের পকেট থেকে যেই টাকাটা ব্যয় করে সেটা প্রায় 2/3 মতোই আর কি, মানে সমগ্র স্বাস্থ্য খাতের ব্যয়ের। তো এইটা কিন্তু এই উপমহাদেশে এবং তুলনীয় অন্যান্য দেশের মধ্যে অনেক উপরে, এটাকে অবশ্যই আমাদের কমিয়ে আনতে হবে। এখন যেমন হামিদ ভাই একটু আগে বললেন যে এর একটা বড় অংশই যায় হচ্ছে আউট পেশেন্টে, মানে এই যে সাধারণ যে ওষুধের দোকান যেগুলো আছে এখান থেকে টুকটাক ওষুধ কিনে এরকম। তো বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ ওষুধের দোকান আছে যেগুলোর উপরে আসলে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না, কারণ এরা যে কোনো ওষুধ, মানে একদম সেই সাধারণ মাথা ব্যথার ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ, অ্যান্টিবায়োটিক সব, এবং এর ফলে হচ্ছে কি অ্যান্টিবায়োটিক তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। ওষুধের গড় খরচ, যেমন আগে একটা অসুখ বিসুখ হলে 100-150 টাকার ওষুধপত্র কিনলেই একটা জ্বর জারি 1 সপ্তাহের মধ্যে মানুষ ভালো হয়ে যেতে পারত, এখন 500-700-1000 টাকা লেগে যাচ্ছে। যেটা 2-3 টাকার অ্যান্টিবায়োটিক সেগুলো এখন 15-20 টাকা হয়ে যাচ্ছে। এই যে অ্যান্টিবায়োটিক তার কার্যক্ষমতা হারাচ্ছে, এগুলোর সব কিছুর পেছনে কিন্তু এই যে 2.5 লক্ষ ওষুধের দোকান, এগুলোর মধ্যে কোনো মান নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ না থাকার কারণে এই জিনিসটা হচ্ছে। তো আমি প্রথমে মনে করি যে সরকারের যে কিছু রেগুলেটরি দায়িত্ব আছে, এইখানে যদি তারা এক ধরনের মান নিয়ন্ত্রণ করে, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারটাকে একটু কমিয়ে আনার চেষ্টা করে, এবং এদের প্রশাসন, মানে ওষুধ প্রশাসন যদি দেখতে নাও পারে, উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা কাছাকাছি যে স্বাস্থ্য প্রশাসনের যে অফিসটা আছে তাদের কাছেও ফর দ্য টাইম বিং দায়িত্ব দিলে এই জিনিসটা করে ফেলা সম্ভব। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় যেই জিনিসটা বলি, যে মানে খুব সাধারণ ভাষায় বললে যে একজন ধনী মানুষও যেই রকম মানের স্বাস্থ্যসেবা পায়, একজন দরিদ্র মানুষও সেরকম স্বাস্থ্যসেবা পাবে, এই ব্যবস্থাটা নিশ্চিত করা। এখন বিমার যে বিষয়টা এসছে, আমরা একটা খুব বড় সুযোগ হাতছাড়া করেছি। এই যে গত বেতন কমিশন, যেটা ডক্টর ফরাসউদ্দিনের, উনার কিন্তু একটা সুপারিশ ছিল যে সমস্ত সরকারি কর্মচারীকে যে চিকিৎসা ভাতাটা দেয়া হয়, উনি বলেছিলেন যে এর অর্ধেকটা টাকা স্বাস্থ্য বিমাতে দেয়া হোক, অর্ধেকটা সে পাক, অর্থাৎ হাতেও কিছু পেল বিমার মধ্যেও। এইটা যদি করা যেত সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আমরা স্বাস্থ্য বিমায়, আপনি জাস্ট সরকারি কর্মচারীর সংখ্যাটা যদি গোনেন, একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন। এটা আমরা মিস করেছি, কিন্তু আমি আশা করব যে নেক্সট বেতন কমিশন হয়তো 7-8 বছরের মধ্যে যদি হয়, এইটা যেন অবশ্যই বাস্তবায়ন করা হয়। এবং অর্থমন্ত্রী এখন যেমন বেসরকারি খাতের কর্মচারীদের পেনশনের কথা ভাবছেন, ঠিক একইভাবে
সবাই যদি এরকম একটা স্বাস্থ্য বিমাকে একটা বাধ্যতামূলক বা মানে ওই ধরনের একটা স্পিরিটে যদি একটু নেতৃত্ব নিয়ে কেউ এগিয়ে আসে, এই জিনিসটা করা সম্ভব। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যদি আমরা কমাতে চাই, তাহলে এই যে বাংলাদেশে এখন স্বাস্থ্য খাত থেকে যে ওষুধ দেয়া হয়, এটা কিন্তু গত সরকারের একটা বিরাট সাফল্য, যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার, সাব সেন্টার, সবগুলো জায়গায় কিন্তু ওই যে লাল সবুজ মোড়কে যে ওষুধ দেয়া হচ্ছে, এর ফলে কিন্তু অনেকে এখন গ্রামে পর্যাপ্ত ওষুধ পাচ্ছে। অধ্যাপক হামিদ, আপনি একটা প্রত্যন্ত অঞ্চলের উদাহরণ দিচ্ছিলেন যে কিভাবে স্বাস্থ্যসেবায় কিছু নির্দিষ্ট সেবা থাকার কথা থাকলেও সেগুলো আমরা পাচ্ছি না। ডাক্তার ইসলামও বলছিলেন যে প্রায় 2.5 লক্ষ বোধহয় ফার্মেসি বাংলাদেশে আছে। সরকার নিশ্চয়ই সেটাকে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে আনার চেষ্টা করে তাদের যে সীমিত জনশক্তি আছে তার মাধ্যমে, কিন্তু সাথে সাথে আমাদের অনেকেরই অনেক দায়িত্ব রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন জনশক্তি, উপযুক্ত জনশক্তি একটা বড় ভূমিকা পালন করতে পারে। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, তারা কি আসলে এই ধরনের জনশক্তি তৈরি করছেন যারা সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য প্রস্তুত, তাদের যে চাহিদা আছে সেটা তারা মেটাতে পারবেন? বাংলাদেশে বহুত জায়গায় আছে যে মেশিনগুলো দেওয়া হচ্ছে, যন্ত্রপাতিগুলো দেওয়া হচ্ছে, কিন্তু সেটা ইনস্টলমেন্ট করা হচ্ছে না। প্রথমে ইনস্টলমেন্ট করা হচ্ছে না। 2, যেটা সেটা ইনস্টলমেন্ট করানো হলেও সেখানে যে আপনি জানেন যে ইনপুট মিক্স মানে স্কিল মিক্সের একটা বিষয় আছে। ধরেন যে যন্ত্র আছে, অপারেটর নাই, বা অপারেটর আছে, যন্ত্র নাই, বা সবকিছুই আছে, যে যন্ত্রটা নষ্ট আছে আর কি। কোথাও কোথাও এমন আছে যে সেন্টার আছে, হেলথ সেন্টার আছে, হয়তো সেই পরিমাণ রোগী নাই, রাইট, এমনও আছে, রাইট, সেটা আসছে। সো এই বিষয় কিন্তু মেডিকেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা আসছেন যে দক্ষ জনশক্তি, আমরা যদি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের কথা যাই, ওখানে যিনি ম্যানেজার, এই ম্যানেজারটা ডাক্তার। আমরা ডাক্তার ম্যানেজার হতে কোনো আপত্তি নাই, কিন্তু একটু চিন্তা করে দেখেন তো যে অন্য ক্যাডারে যত প্রশিক্ষণ পায় একজন ম্যানেজার, আপনি অ্যাডমিন ক্যাডারে যান, তারা যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করে, দেশের ভিতরে ট্রেনিং, ওখানে ফাউন্ডেশন ট্রেনিং, আমাদের এই যে সাভারে, এখানে শাহবাগে ট্রেনিং, এবং নানা দেশে বিদেশে নানা ট্রেনিং পাচ্ছেন, কিন্তু একজন ওই মেডিকেল ডক্টর কিন্তু এই ট্রেনিংটা পাচ্ছেন না। তারপরে উনি যে নিজেকে দক্ষ করে তুলবেন সেটা হচ্ছে না। ক্লিনিক্যাল সাইডে ট্রেনিং আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে এই ট্রেনিং ম্যানেজারিয়াল দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ জরুরি। একেবারে তাদের কিন্তু কোনো মানে কোনো না, ইনস্টিটিউশনই নাই। ধরেন শিক্ষার নায়েম আছে, শিক্ষার জন্য নায়েম আছে, অ্যাডমিনের জন্য আছে, পুলিশের জন্য আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তারদের জন্য, এবং বিশেষ করে যারা অ্যাডমিনে যাচ্ছে, ডাক্তারদের বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স বা তার উপরের দিকে ডাইরেক্টর ডিজিতে যারা যাচ্ছে, এদের জন্য প্রশিক্ষণের যে ব্যবস্থা সেটা কিন্তু নাই। তো সেইটা কিন্তু একটা বড় অভাব বাংলাদেশের জন্য, যে ম্যানেজার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ডাক্তারদের কিছু ডিসইনসেন্টিভ আছে, যে তাদের যদি হায়ার স্টাডিজ না করে, হায়ার স্টাডিজ মানে তারা যদি অ্যাটলিস্ট ওই যে ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ওই যে MS বা এখন যেটা FCPS যেটা বলা হয়, যে PG থেকে যেটা দেওয়া হয়, সেটা যদি না নেয় তাহলে তাদের কোনো প্রমোশন নাই। মেডিকেল অফিসারই থেকে যাচ্ছে সারা জীবন ধরে। তার ব্যাচমেট হয়তো সে সেক্রেটারি হয়ে যাচ্ছে, রিটায়ার্ড করছে, কিন্তু উনি ওখানে থেকে যাচ্ছেন আর কি। তো এই দিকে যদি ওনাদের আলাদা করে ক্যাডারটা যদি এইরকম হয় যে উইদিন মেডিকেল ক্যাডার যারা অ্যাডমিনে যাবে তাদেরকে ওইভাবে ট্রিট করে তাদেরকে করে দেওয়া। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তাদেরকে প্র্যাকটিসের বাইরে রাখা, কারণ ওরা অ্যাডমিনটা চালাতে পাচ্ছেন না। উনিও রুগী দেখছেন, উনি অ্যাডমিনে বসে, হসপিটাল অ্যাডমিনে বসে উনিও বিকেলে যে রোগী দেখছেন, সো তার এই জিনিসটা যে সে হসপিটালটা চালাবে সেটার একটা ইয়ে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে সে এই উপজেলা হেলথ কমপ্লেক্সের ম্যানেজার হচ্ছে কোন বছরে, কত বছর বয়সে, 45-এর আগে কেউ হতে পারে না, 45-50-তে। তখন ওখানে উপজেলার যে অ্যাডমিন যিনি, ওই যে টিওনো যিনি, তার কিন্তু তার প্রায় অর্ধেক বয়স হবে আর কি। হ্যাঁ, সো এই জায়গাতে কতগুলো প্রবলেম রয়ে গেছে, যেটা হলো যে এইগুলো কিওর করা দরকার। আমরা কিভাবে জনশক্তি সৃষ্টি করছি, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউট। আমরা হেলথ ইকোনমিক্সের